বন্ধুরা, বর্তমানে অনেক দেশেতেই যুদ্ধ চলছে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, ইসরায়েল ফিলিস্তাইনের যুদ্ধ চলছে, এমনকি বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যেও একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন যদি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এবারের বিশ্বযুদ্ধতে পরমাণু বোমা সবথেকে বেশি ব্যবহার হবে। আর যেটা হলে সারা পৃথিবীর মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। কারণ সারা পৃথিবীতে বর্তমানে মোট ১৩,০০০-এরও বেশি পরমাণু বোমা রয়েছে। আর চাইলে এই বোমগুলো দিয়ে সারা পৃথিবীকে শুধু একবার নয়, ১৫ থেকে ২০ বার ধ্বংস করা সম্ভব। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পরমাণু বোমা আবিষ্কার হয়নি, তাই তখন সাধারণ গোলাবারুদ দিয়েই যুদ্ধ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই পরমাণু বোমা কারো কাছে ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এই পরমাণু বোমা আবিষ্কার হয়। কিন্তু তবুও দুটো শহরে এই পরমাণু বোমা সাধারণ মানুষের উপর ব্যবহার করা হয়েছিল। যে শহর দুটোকে তো আপনারা সবাই জানেন, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। হিরোশিমাতে প্রায় ১,৪০,০০০ এবং নাগাসাকিতে প্রায় ৭৮,০০০ মানুষ বোমা বিস্ফোরণের সাথে সাথেই মারা গিয়েছিল। তারপর এই বোমের রেডিয়েশনের ফলে তারপরের সপ্তাহ, মাস, এমনকি বছরেও এই মৃত্যুলীলা চলতেই থাকে এবং বহু মানুষ প্রতিবন্ধী হয়ে যায়। এমনকি সেই বোমার রেডিয়েশনের ফলে পরবর্তীকালে প্রতিবন্ধী শিশুও জন্ম নেয়। আর এই বোমের ক্ষমতা এত বেশি, যারা সেই সময় এই বোমের আগুনের সংস্পর্শে চলে এসেছিল, তারা পুড়ে যাওয়া তো দূরের কথা, সরাসরি বাষ্প হয়ে গেছে। কারণ সেই বোমার আগুনের টেম্পারেচার ছিল ৩,০০,০০০ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার থেকেও ৫৮ গুণ বেশি। আর এখানে যে শ্যাডোটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শ্যাডোগুলোকে বলা হয় ব্লাস্ট শ্যাডো। বোমা বিস্ফোরণের আগে এখানে একজন মানুষ দাঁড়িয়েছিল, আর সেই বোমের আগুন তাকে চিরকালের মতো সিঁড়ির পথে চেপে দিয়েছে। এই শ্যাডোগুলো তৈরি হওয়ার কারণ হলো পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় সৃষ্ট ইনস্ট্যান্ট লাইট এবং এনার্জি সেই জায়গাটাকে একদম ব্লিচ বা বার্ন করে দেয়। কিন্তু যে সমস্ত জায়গায় কোনো মানুষ বা কোনো অবজেক্ট ছিল, তারা ওই এনার্জিকে কিছু পরিমাণ শোষণ করে। ফলে তার পেছনের দেয়ালে বা ফুটপাতের অংশটুকু সাদা হতে পারে না। তাই ওই স্থানে ওই অবজেক্টের একটা ছায়া তৈরি হয়। তাহলে একবার কল্পনা করে দেখুন, এই পারমাণবিক বোম কতটা মারাত্মক। এই পরমাণু হামলা হয়েছিল আজ থেকে প্রায় ৮০ বছর আগে, ১৯৪৫ সালে। এই ৮০ বছরে এই পরমাণু বোমের আরও উন্নতি হয়েছে। বর্তমানে ওই পরমাণু বোমের চেয়েও ৩ থেকে ৪,০০০ গুণ বেশি শক্তিশালী বোম তৈরি হয়ে গেছে, যেটাকে হাইড্রোজেন বোম বা থার্মোনিউক্লিয়ার বোমও বলা হয়। তাহলে ভেবে দেখুন, বর্তমানে যদি এই পারমাণবিক বোমগুলোকে ব্যবহার করা হয়, তাহলে বিশেষজ্ঞদের মতে শুধু মানুষ কেন, কোনো প্রাণীও বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। তাই আমাদের অবশ্যই জানা দরকার এই পারমাণবিক বোম কিভাবে কাজ করে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সবাই জানি পৃথিবীর সকল বস্তু পরমাণু দিয়ে গঠিত। আবার এই পরমাণুও ৩টি জিনিস দ্বারা গঠিত। এটা একটা পরমাণুর ছবি। এই পরমাণুর ৩টি জিনিস হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই পরমাণুর মাঝখানের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস, যার মধ্যে প্রোটন এবং নিউট্রন একসাথে যুক্ত হয়ে থাকে এবং তার চারিদিকে ইলেকট্রন ঘুরপাক খায়। এটা একদম সোলার সিস্টেমের মতো। যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরপাক খায়, সেই রকমই পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরপাক খায়। আর এই পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা অনুযায়ী একটি পদার্থ অন্য পদার্থ থেকে আলাদা হয়। যেমন পানির পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা আলাদা এবং লোহার পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা আলাদা, ইত্যাদি। এভাবেই যে কোনো বস্তু এরকম পরমাণু দ্বারা গঠিত হয়। ১৯৩৮ সালে জার্মান বিজ্ঞানী অটো হেন এবং তার টিম দেখেন যে ইউরেনিয়াম-২৩৫ এর পরমাণুর নিউক্লিয়াসে এক্সট্রা ইলেকট্রন দ্বারা আঘাত করলে পরমাণুর নিউক্লিয়াসটা ভেঙে ২ টুকরো হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, ইউরেনিয়াম হলো একটি ধাতু এবং এর পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা ২৩৫টা। তাই এখানে ইউরেনিয়াম-২৩৫ বলা হয়েছে। তো যাই হোক, ইউরেনিয়াম-২৩৫ এর পরমাণুর নিউক্লিয়াসে আরেকটা এক্সট্রা ইলেকট্রন দ্বারা আঘাত করলে সেই নিউক্লিয়াসটা ভেঙে ২ ভাগ হয়ে যাচ্ছে এবং বিভক্ত হয়ে নিউক্লিয়াস দুটির ওজন বিভক্ত হওয়ার আগের নিউক্লিয়াসের থেকে কিছুটা কম হচ্ছে। মানে আগে যে নিউক্লিয়াসটার ওজন ছিল, বিভক্ত হওয়ার পরও সেই নিউক্লিয়াসটাকে একসাথে ওজন করলে
আগেরটার সাথে তো সমান হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে দেখা যাচ্ছে কিছুটা ওজন কমে যাচ্ছে। তার মানে এখানে বিভক্ত হওয়ার সময় সেই নিউক্লিয়াসের কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে সেখান থেকে 2-3টে এক্সট্রা নিউটনও তার থেকে বেরিয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানীদের মনে হলো যে এটাকে যদি কন্টিনিউ করা যায়, মানে চেইন রিঅ্যাকশন করা যায়, তাহলে এর থেকে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব। এই চেইন রিঅ্যাকশনটাকে একটু সহজে বলি। যেমনটা বলেছিলাম, ইউরেনিয়াম ধাতুর পরমাণুর নিউক্লিয়াসে আরেকটা এক্সট্রা নিউটন দ্বারা আঘাত করলে সেটা দুভাগে বিভক্ত হয়ে কিছুটা শক্তি নির্গত হয় এবং তার থেকে আরও 2-3টে নিউটন ছিটকে বার হয়। সেই নিউটনগুলো তার পাশে থাকা অন্য পরমাণুর নিউক্লিয়াসে গিয়ে সেমভাবে আঘাত করে, আর সেই একই প্রক্রিয়া চলতেই থাকে। আর এই কন্টিনিউ রিঅ্যাকশনকেই চেইন রিঅ্যাকশন বলে। আর এই চেইন রিঅ্যাকশন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না ওই ইউরেনিয়ামের সব পরমাণু ভেঙে যাচ্ছে। আর এখানে যেহেতু পরমাণু নিউক্লিয়াস ভেঙে শক্তি তৈরি হয়, তাই এটাকে নিউক্লিয়ার বোম বা পরমাণু বোম বলা হয়। আর পরমাণুর ইংরেজি যেহেতু অ্যাটম, তাই অ্যাটমিক বোমা বলা হয়। এবার আসুন দেখা যাক এই পারমাণবিক বোমটা কিভাবে কাজ করে। বোমটি যখন হিরোশিমার মাটি থেকে 1900 ফিট উপরে ছিল, তখন তার ভেতরে থাকা 24 ভোল্টের ব্যাটারির মাধ্যমে ফায়ারিং সুইচকে অ্যাক্টিভেট করে দেওয়া হয় এবং এর সামনে থাকা কোরোডাইট পাউডারে আগুন লাগিয়ে দেয়। এই পাউডার বারুদের মতোই একটি পদার্থ, যাতে আগুন লাগার সাথে সাথে ব্লাস্ট হয়ে এই ইউরেনিয়ামকে ধাক্কা দেয়। এই ইউরেনিয়ামের মাঝখানে ফাঁকা অংশ থাকে, এটা দেখতে একটি রিংয়ের মতো, এবং সেই ব্লাস্টের জন্য ইউরেনিয়াম 300 মিটার পার সেকেন্ডের স্পিডে সামনের দিকে যায়। আর এর সামনে ইউরেনিয়াম 235-এর সাবক্রিটিক্যাল মাস রয়েছে এবং যখন এই দুটো ইউরেনিয়াম একত্রিত হয়, তখন সেখানে নিউটনকে ইনজেক্ট করা হয় এবং তখন সেখানে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। আর এই বোমের বডিটাকে অনেক শক্তিশালী করে তৈরি করা হয় যেন এই চেইন রিঅ্যাকশন পুরোপুরিভাবে হতে পারে, এবং তারপর চেইন রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার পর সেখানে এতটাই বেশি শক্তি তৈরি হয় যে এটা ব্লাস্ট হয়ে যায়। শুনতে সাধারণ বলে মনে হলেও এটা অনেক জটিল বিষয়। আপনি শুনলে অবাক হবেন, এই প্রক্রিয়া সেকেন্ডের 1000 ভাগেরও কম সময়ে হয়।